আজকে আমরা পড়তে যাচ্ছি রবার্ট ব্রাউনিং এর উপরে দ্বিতীয় প্রশ্নটা। প্রথম দিন আমরা চারটা প্রশ্নের একটি উত্তর পড়েছি। সেটা এখানে ছিল লাইফ 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 এন্ড আর্ট, জীবন এবং শিল্প। সেখানে ছিল তোমার আহ আরো যে থিম, এরপরে রেনেসান্স স্পিরিট এবং অপটিমিজম আশাবাদিতা, এসবগুলো নিয়েই চারটা প্রশ্নের একটি উত্তর ছিল। আজকে আমরা করবো তার আলাদাভাবে একটি কবিতার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে মাই লাস্ট ডাসেস। মাই লাস্ট ডাসেস এর উপর ভিত্তি করে আজকে তৃতীয় প্রশ্নটা করবো। তো এই তৃতীয় প্রশ্ন আসলে কবিতাটাকে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করবো আমরা, মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। পরবর্তী সবাই ব্যক্তি বসবাস দেখতে পাচ্ছ। Okay. এখানে লেখা আছে যে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েম মাই লাস্ট ডাসেস। দ্য পোয়েম মাই লাস্ট ডাসেস, এই কবিতাটি রবার্ট ব্রাউনিং এর একটি কবিতা, এবং এটা হচ্ছে এই কবিতা একটা ড্রামাটিক মনোলগ। আমরা জানি ড্রামাটিক মনোলগ অর্থ হচ্ছে যখন স্পিকার নিজে নিজে কথা বলে, কোন একটা রিডারদের সামনে কিংবা পাঠকের সামনে সম্মুখে, কিংবা তোমার হচ্ছে যে সাইড স্পিকারের সম্মুখে, যদি রিডার বা স্পিকার কিংবা পোয়েট কিংবা কোনো ক্যারেক্টার যখন একা একা কথা বলতে থাকেন, তখন সেটাকে বলা হয় মনোলগ। আর যদি এই কথার মধ্যে, যদি কাহিনীটির মধ্যে তেমন অনেক উত্তেজনাকর পরিস্থিতি কিংবা হচ্ছে যে খুব নাটকীয় কোনো ঘটনা থাকে, তাহলে এটাকে বলা হয় ড্রামাটিক। আচ্ছা, এটা আমরা যদি এখানে বলো আছে দিস মিনস, এটা অর্থ হলো ওয়ান পার্সন, একজন মানুষ এসে দ্য ডিউক অফ ফেরারা, ফেরারার যে জমিদার, সে ইজ টকিং টু এ ভিজিটর, সে একটা ভিজিটরের সামনে কথা বলতেছে। হ্যাঁ, ভিজিটরের সামনে যে কথা বলতেছে, তাদের টপিক ছিল এ পেন্টিং অফ হিজ লেট ওয়াইফ দ্যাট আসেস, তার ওয়াইফের একটা শেষ পেইন্টিং। তার ওয়াইফ একজন পেইন্টার ছিল, তার ওয়াইফ জমিদার, মহিলা জমিদার, মানে জমিদারের বউকে বলা হয় টাসেস। আহ, তার একটা চিত্রকর্ম নিয়ে তার একটা চিত্রকর্ম নিয়ে সে কথা বলতেছিলেন একজন আগন্তুকের সাথে। নিজেই কথা বলতেছিলেন, সেজন্যই তোমার হচ্ছে যে এটা ড্রামাটিক মনোলগ। আচ্ছা, এরপরে আসো যেটা, সেটা হচ্ছে যে দ্য পোয়েম, এই কবিতাটি টক্স অ্যাবাউট দ্য থিমস লাইক পাওয়ার। এই কবিতাতে তুমি যে থিম গুলো পাবে সেগুলোর মধ্যে হচ্ছে যে তোমার পাওয়ার, সে থিম, সেখানে আমরা পাবো হচ্ছে যে পাওয়ার পাবো। পাওয়ার মানে শক্তিমত্তা নিয়ে আলোচনা করা হয়। প্রাইড, অহংকার নিয়ে আলোচনা করা হয়, মানে গর্বের ব্যাপার নিয়ে। জেলাসি, হিংসা, এবং কন্ট্রোল মানে হচ্ছে যে একেবারে খবরদারিতা। এই চারটা জিনিস, পাওয়ার, প্রাইড, জেলাসি, কন্ট্রোল, এই চারটা জিনিস আমরা পাবো। এই চারটা জিনিসই হচ্ছে কবিতা থিম। তো প্রথমত আমরা চলো যাই, কি লেখা আছে। দ্য ডিউক সেজ, জমিদার বলেন যে দ্য ডাচেস ওয়াজ চিয়ারফুল অ্যান্ড কাইন্ড। ডাচেস ছিলেন ওই যে আগন্তুক, যিনি, যাকে তিনি ছবি দেখাচ্ছিলেন, তার ওয়ার্কের চিত্রকর্ম, তাকে তিনি বলতেছিলেন যেন আমার বউ ছিল অত্যন্ত চিয়ারফুল। কবিতার মধ্যে দিয়ে বলা আর কি, যে যে জমিদার ওয়াইফ ছিল অত্যন্ত চেয়ারফুল, হাসি খুশি এবং খুবই দয়ালু, খুবই সদয় প্রকৃতির। সি স্মাইলড এট এভরিওয়ান এন্ড নাইস টু অল। সে সবাই যাকে দেখে তার সাথে সুন্দরভাবে কথা বলতো, হাসি মুখে কথা বলতো। কিন্তু এই জিনিসটা ডিউক অনুভব করতো দ্যাট শি ট্রিটেড হিম দ্য সেম এজ আদার। ডিউক চিন্তা করতো, কিরে, অন্য আমার সাথে যেভাবে হাসি খুশি ভাবে কথা বলে, সবার সাথে একই ভাবে কথা বলে, তাহলে আমি যে তার হাজবেন্ড, আমাকে তো এক্সট্রা খাতির করে না, কিংবা আমার মতো করে কেন সে অন্যদের সাথে একই সুন্দরভাবে কথা বলবে। এটা তাকে খুব তার মনের মধ্যে হিংসা তৈরি করতো। দিস মেড হিম, যে এই জিনিসটা, এই আচরণটা তাকে করেছিল জেলাস, হিংসুটে, ঈর্ষান্বিত অ্যান্ড ইনসিকিউর, এবং সে মনে হতো আরে আমি কি সবার মতো হয়ে গেলাম। নিজেকে স্পেশাল না ভেবে সে মনে করলো যে তার ওয়াইফের আচরণ তো মনে হচ্ছে যেন আমি সবার মতোই কমন। হি কুড নট স্ট্যান্ড দ্যাট he could not stand that she did not value him more than everyone else. She did not value him, she could not, সে বুঝতে পারতো না যে she did not value him more than everyone else। আচ্ছা এইটুকু। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা বলতে পারি হি
he thought that, right after Rashtan, he thought, TSOU, he thought that she valued him, VALUD, she thought that she valued him, সে তাকে মূল্যায়ন করতো, like others. And she thought that she valued him like others. ওদের মতো। সে বলে she had a how shall I say, আমি কবিতার মধ্যে লেখা আছে যে তিনি তার ওয়াইফ সম্পর্কে বলতেছিলেন যে she had a how shall I say, তার এমন একটা, মানে এমন একটা আত্মা ছিল, কিভাবে বলবো, too soon made glad, যে তার সাথে কথা বলবে সাথে সাথে মানুষ খুশি হয়ে গলে যাবে। হ্যাঁ, এটা আসলে কি নির্দেশ করে, এটা আসলে নির্দেশ করে তোমার এটা আসলে বিশেষ করে সেটা হচ্ছে যে তোমার তার, সে যে সবাই তার প্রেমে পড়ে যায় আর কি, এমন তার আচরণ, এটা আবার সে পছন্দ করতো না আমাদের আহ, জমিদার। দিস শো, এটা দেখায় হি ইজ আনহ্যাপি, শি ওয়াজ আনহ্যাপি উইথ হার ফ্রেন্ডলিনেস। আচ্ছা, যাই হোক, দ্য ডিউক অলসো শোজ হিজ কন্ট্রোলিং সাইড। জমিদার তার কবিতার মধ্যে তিনি, মানে জমিদার তার এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই জমিদার খুব মানে কর্তৃত্ব পরায়ণ ক্ষমতা আমরা দেখতে পাই, সে সবসময় কর্তৃত্ব করানোর চেষ্টা করতো। যেমন হি ডিড নট লাইক, সে পছন্দ করতো না দ্যাট দ্যাট ডাসেস ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট, এই যে ডাসেস, সে যে নিজের মতো করে ছবি আঁকতেছে, নিজের মতো করে সবকিছু করতেছে, এটা আবার হচ্ছে যে আমাদের এই ডিউক পছন্দ করতো না। হি থট, সে ভাবতো যে শি শুড ফোকাস অল হার অ্যাটেনশন এন্ড অ্যাডমিরেশন অন হিম অ্যালোন, সে ভাবতো যে আমার বউ শুধু আমাকে নিয়ে ভাবুক, আমার উপর অ্যাটেনশন দিক। হি ওয়ান্টেড, সে চাইতো, হার, সে তার চাইতো তার বউ যাতে তাকে রেসপেক্ট করে এট হাইস্ট, হিজ হাই স্ট্যাটাস, তার, সে যে একটা জমিদার সে অনুযায়ী যাতে তার ওয়াইফটাকে রেসপেক্ট করে। দ্যাট ইউ, একটু লাইনে থাকো আমি আচ্ছা, the Duke hints that he gave orders to stop her behavior. The Duke hints that the Duke, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? The Duke, আমরা যেটা বলতেছিলাম that the Duke wanted her, মানে he wanted her, সে চাইতো to respect at his high status, যাতে করে আহ, তার ওয়াইফ যাতে তাকে তার পদমর্যাদা বা হচ্ছে যে জমিদার তাকে ওইভাবে আচরণ করুক তার সাথে। দ্য ডিউক হিন্টস, ডিউক একটা হিন্টসও দেয়, ইঙ্গিত দেয় যে হি গেভ অর্ডার, সেই অর্ডার দিয়েছিল টু স্টপ হার বিহেভিয়ার, এই রানী যেভাবে চলতেছে এভাবে যাতে সে না চলে, এরকম একটা অর্ডার দিয়েছিল। আসলে এটা কি, হ্যাঁ, তো এটা তারা বুঝায়, দিস সাজেস্ট, এটা বুঝায় যে হি মাইট হ্যাভ বিন কজড হার ডেথ। হ্যাঁ, সে আমাদের মহিন যে তার ওয়াইফের মৃত্যুর কারণ সে হয়ে থাকতে পারে। হি কোল্ডলি, সে খুব ঠান্ডা মাথায় জমিদার খুব ঠান্ডা মাথায় একটা কথা বলে যে আমি দিয়েছিলাম কমান্ডস, আমি আদেশ দিয়েছিলাম দ্যাট অল স্মাইলস স্টপ টুগেদার, সব হাসি একবারে বন্ধ হয়ে গিয়েছিল। তার মানে সম্ভবত রানীর কোনো বড় ক্ষতির পিছনে রাজার হাত ছিল, মানে জমিদারের হাত ছিল। তার ওয়াইফ, সে একটা লাইনের মধ্যে বলে যে আমি কমান্ড দিয়েছি আর তার সকল হাসি বন্ধ হয়ে গিয়েছিল। এই লাইনটি কি দেখা যায়, এই লাইনটি দেখা যায় যে দিস লাইন শোজ, এই লাইনটি দেখায় হিজ ক্রুয়েলটি, এই জমিদারের নিষ্ঠুরতা এবং মিস ইউজ অফ পাওয়ার এবং ক্ষমতার অপব্যবহার। তাহলে আমরা এখানে ইঙ্গিত পাচ্ছি যে এই যে সে যে খুব কর্তৃত্ব পরায়ণ, সে যে রানীর মানে তার ওয়াইফের ক্ষতি করতে চেয়েছিল বা ক্ষতি করেছে। হ্যাঁ, তার মানে তার অর্থ হচ্ছে সে নিজেই এই কাজটি করেছে। আমরা তৃতীয় প্যারাতে যেটা দেখতে পাচ্ছি, দ্য পোয়েম অলসো টকস অ্যাবাউট হাউ উইমেন, এই কবিতাটাতে আরো বলা হয় কিভাবে মেয়েদেরকে দেখা হয় অ্যাজ অবজেক্টস, মানে একটা ঘরের গৃহস্থালী যেমন টিভি একটা অবজেক্ট, আমাদের এসি একটা অবজেক্ট, আমাদের ফ্রিজ ঘরের প্রয়োজনীয় আসবাব মানে এটা অবজেক্ট, ঠিক তেমনি এই কবিতায় দেখা হয়েছে ওই সময় মেয়েদেরকে এরকম অবজেক্ট হিসেবে দেখা হতো।
যেমন দ্য ডিউক, এই জমিদার, ট্রিটস ডাসেসকে সে আহ মূল্যায়ন করে অ্যাজ ইফ, মনে হয় যেন শি ওয়ার এ থিং হি ওন, মনে হয় যেন তার মালিকানায় তার ওয়াইফ হচ্ছে একটা বস্তু। হি অ্যাডমায়ার্স, রাজা মানে জমিদার, হি অ্যাডমায়ার্স দ্য পেন্টিং অফ হার, হ্যাঁ, বাট হি ডাজ নট অ্যাপ্রিসিয়েট হার অ্যাজ এ পার্সন। হ্যাঁ, যে যে কোনো সময় দেখা যেত যে জমিদার তার ওয়াইফের পেন্টিংটাকে পছন্দ করতো, কিন্তু ব্যক্তি ওয়াইফকে কখনো সে প্রশংসা করে নাই। হ্যাঁ, দ্য ডাচেস ইজ রিডিউসড টু এন আর্ট অবজেক্ট, এবং এই তার ওয়াইফকে সে মনে করতো এটা একটা, যেমন আর্ট যেমন একটা অবজেক্ট, ঘরের আসবাবপত্র যেমন একটা অবজেক্ট, তার ওয়াইফকে মনে করতো এটা আমার একটা ঘরের অবজেক্ট দ্যাট বিলং টু হিম, যেটা তার মালিকানায় আছে। দিস রিফ্লেক্স, এটা নির্দেশ করে, দিস রিফ্লেক্স এটা দেখায় দ্য রেনেসান্স কালচার, হ্যাঁ, রেনেসান্স সংস্কৃতি, হুইজ ভ্যালুড বিউটি, যেটা সৌন্দর্যকে বেশি মূল্যায়ন দিয়েছিল ইন আর্টে, বাট ওপেন ইগনোরড পার্সোনাল ফ্রিডম অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি। আমরা রেনেসাতে যদি দেখি, রেনেসার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাবো সেখানে সুন্দর আর্ট, শিল্প বা কলা বা নান্দনিকতাকে গুরুত্ব দিয়েছিল মানুষের থেকে। তাহলে রেনেসা সবসময় আর্ট, বিউটি ইন আর্ট, শিল্পের মধ্যে সুন্দরকে তারা রেনেসান্স বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই, বা রেনেসার যুগের বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর যেখানে পেয়েছে সেখানে গুরুত্ব দিয়েছে, প্রশংসা করেছে, কিন্তু কোনো মানুষকে তারা গুরুত্ব ততটা দেয় নাই। ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউক ডাসেস এর পেন্টিং কে পছন্দ করতো, কিন্তু ডাসেস কে সে অত মূল্যায়ন করতো না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্যারাতে ব্রাউনিং ইউজেস আইরনি, ব্রাউনিং আইরনি ব্যবহার করেছেন টু শো, দেখাতে ডিউকস ট্রু পার্সোনালিটি, ডিউকের সত্যিকারের পার্সোনালিটি, চরিত্র দেখানোর ক্ষেত্রে ব্রাউনিং আইরনি ব্যবহার করেছেন। হ্যাঁ, আইরনি অর্থ হচ্ছে যে ভিন্ন বা বিপরীত, তোমাকে বলেছি একটা কিন্তু বুঝিয়েছি আরেকটা, এটাকে বলা হয় আইরনি। যেমন দা ডিউক সিমস পোলাইট অ্যান্ড কালচার্ড অন দ্য সারফেস, ডিউককে সারফেস অর্থ হচ্ছে বাহ্যিকভাবে দেখলে মনে হবে ডিউক অত্যন্ত পোলাইট, ভদ্র এবং কালচার্ড, সভ্য, কিন্তু হিজ ওয়ার্ডস, তার কথাবার্তা, রিভিলস প্রকাশ করে হিজ অ্যারোগেন্স, তার ঔদ্ধত্য, অ্যান্ড ল্যাক অফ কম্পেশন, এবং তার মধ্যে মায়া, মহানুভবতার অভাব আমরা দেখতে পাই তার আচরণে, কথাবার্তায়। দ্য কনভারসেশনাল টোন, তার কথাবার্তার ধরন, মেক্স দ্য পোয়েম, কবিতাটিকে রিয়েলিস্টিক এবং এঙ্গেজিং করেছে। হ্যাঁ, এবং ইট হেল্পস দ্য রিডার্স, এটা সহায়তা করেছে রিডারদেরকে টু সি, দেখতে দ্য ডিউকস ট্রু নেচার। অর্থাৎ বলতেছে এখানে আমাদের রবার্ট ব্রাউনিং যে কবিতাটা লিখেছেন তার এই কনভারসেশনাল টোনটা, তিনি মূলত তো কবিতাটা লিখেছেন ব্রাউনিংই, কথাগুলো হচ্ছে যে ডিউকের মুখ দিয়ে উচ্চারণ করেছেন। হ্যাঁ, যে কিন্তু যেভাবে কবিতাটার ধরন তিনি লিখেছেন, ড্রামাটিক মনোলগ সিস্টেম, এটা আসলে আমাদের রিডারদেরকে একেবারেই কবিতার মধ্যে এঙ্গেজ করে ফেলেছে। আমরা বুঝতে পারি ডিউকের চরিত্রটা, আমরা সরাসরি আমরা অনুধাবন করতে পারি, এত সুন্দর বর্ণনা। দ্য পোয়েম অলসো রিফ্লেক্টস রেনেসান্স আইডিয়াস, এই কবিতাটা অবশ্য আরো আমরা রেনেসান আদর্শ আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। যেমন ইট শোজ দ্য লাভ ফর আর্ট এন্ড বিউটি, এখানে বিউটি, সুন্দর এবং শিল্পের প্রতি ভালোবাসাটা দেখায়, যেটা রেনেসান্স বৈশিষ্ট্য। হ্যাঁ, বাট ইট অলসো রিভিলস দ্য ডার্কার সাইড অফ হিউম্যান নেচার, এবং এটা আরো দেখায় যে মানুষের খারাপ দিকগুলো আমরা দেখতে পাই। দ্য ডিউকস প্রাইড, ডিউকের অহংকার, অ্যান্ড নিড টু কন্ট্রোল, এবং তার কন্ট্রোল করার ইচ্ছা, রিফ্লেক্ট করে ফ্লজ ইন হিউম্যানিটি, মানুষের মধ্যে যে দোষ, মানুষের মধ্যে যে ভুল ত্রুটি, এগুলোকে নির্দেশ করে। অর্থাৎ ডিউকের মানুষের বৈশিষ্ট্য এটা, মানুষ অন্যকে কন্ট্রোল করতে চায়, অহংকার করে, এটাই আমরা ডিউকের মধ্যে দেখতে পাই। দ্য কন্ট্রাস্ট বিটুইন আর্ট অ্যান্ড লাইফ ইজ সেন্ট্রাল টু দ্য পোয়েম, আমরা গত ক্লাসেও পড়েছি যে কন্ট্রাস্ট বিটুইন আর্ট অ্যান্ড লাইফ, কথা বলছে আর্ট অ্যান্ড লাইফ একই সাথে জড়িত, জীবন এবং শিল্প, কিন্তু আমরা এই প্রথম এই কবিতার মধ্যে দেখতে পাই আর্ট হচ্ছে শিল্প, এবং হচ্ছে যে কলার প্রতি তোমার শিল্প, নান্দনিকতা, সত্য, এগুলোর উপর ভালোবাসা বা পছন্দ করা বা প্রশংসা করা হচ্ছে আর্ট। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আবার অন্যদিকে দেখতে পাচ্ছি লাইফের প্রতি, অর্থাৎ আমাদের মহিলা জমিদার বা জমিদারের ওয়াইফের প্রতি আচরণটা আবার ভিন্ন। হ্যাঁ, আমরা দেখতে পাই যে জমিদারের ওয়াইফের যে পেন্টিং সেটাকে আমরা প্রশংসা করতেছি, ইভেন জমিদারও প্রশংসা করে, কিন্তু তার ওয়াইফকে সে আবার অপছন্দ করে। এটাই হচ্ছে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটা আমরা দেখতে পাই এই কবিতার মধ্যে। ইন কনক্লুশন, অবশেষে আমরা দেখতে পাচ্ছি মাই লাস্ট ডাসেস ইজ এ টাইমলেস পোয়েম, এই মাই লাস্ট ডাসেস হচ্ছে একটা একেবারে সময় কাল উত্তীর্ণ কবিতা উইথ ডিপ থিমস মানে এটা অনেকগুলো থিম আছে। ইট টকস অ্যাবাউট হিউম্যান ফ্লস, এখানে আমরা দেখতে পাই মানুষের দোষ ত্রুটি, যেমন লাইক জেলাসি, হিংসা, যেমন প্রাইড, অহংকার,
ব্রাউনিংস পাওয়ারফুল ইমেজারি, ব্রাউনিং এর শক্তিশালী ইমেজারি ব্যবহার করেছেন এখানে, এবং ক্লেভার ইউজ অফ ড্রামাটিক মনোলগ, এবং তিনি যে ড্রামাটিক মনোলগ ইউজ করছেন, কি করছে এটা, ইট মেক দিস পোয়েম আনফরগেটেবল, কবিতাটাকে স্মরণীয় করে রেখেছে। ইট টিচেস আস, এই কবিতা আমাদেরকে শেখায় অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ পাওয়ার, শক্তির খারাপ দিক, শক্তি মানুষের হাতে যখন পাওয়ার আসে মানুষ যে খারাপ হয় সেটা দেখায়, এবং দ্য নিড, প্রয়োজনীয়তাটা দেখায়, টু রেসপেক্ট আদার্স হু ফর হু দে আর, মানুষ যেমন তাকে তেমন করে সম্মান দেওয়া উচিত, এটাও আমাদেরকে শেখায়। তো এই হচ্ছে তোমাদের আজকের কবিতার আজকের প্রশ্নের উত্তর। তোমাদের কালকের প্রশ্ন আমি পড়াইছি, আর আজকের এটা আশা রাখি যে এখন